সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানব। আসলে এই ডক্টর ইউনূস কে বা কী তার পরিচয় এবং তাকে সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। ডক্টর ইউনূস বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। শতকরা ৮৩% লোকই জানেন না কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই হয়তো জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে নোবেলের পরের যে অবস্থান, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে উপরের ৩টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কী হবে। হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেসিকে নিশ্চয়ই চেনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনূসের জন্য, বিশ্বাস হয় না হলেও সত্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগীর একটি, আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশালবাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশালবাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ 10 এর ভিতরে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা তাও সন্দেহ। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভিং করে প্রফেসর ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন। কোর্ট কাছারির ৮ তলার এজলাসে তাকে যখনই হাজির দিতে হতো, সে সময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেওয়া হতো। ৮২ বছরের অশীতিপর এই আসামিকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হতো, এবং এই ঘটনা নাকি ৪০ বারের মতো ঘটেছে। শাকুর মজিদ, নাট্যকার, লেখক, স্থপতি, সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছেন। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা না তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগই জানেন না মোহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার একটা টাকার মালিকানাও নেই, শেয়ারও নেই, কখনো ছিলও না। তিনি কিন্তু একটা সাক্ষাৎকারেও এই বিষয়গুলো সাংবাদিকদের বলেছেন। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তি হচ্ছে এটা। এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক। এটাকে বলে সামাজিক ব্যবসায় নির্দিষ্ট কোনো মালিক নাই, জনগণই এর মালিক। বাহির থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানের তার ১ পয়সার মালিকানাও রাখেননি, বরং এর ২৫% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। নিজেদের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $৩০০ বেতনে চাকরি করতেন। তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা নয়, কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিকানা হতে না পারে। কোম্পানির অধ্যাদেশ ২৮ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না, জজ সরোজ টেলিনদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন। তার কথায়
টেলিনর বাংলাদেশে আসেন। তার কথায় তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি 10 থেকে 15% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের 1 টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশের সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধ হয় কেউ আর নেয় না। আর নিশ্চয়ই এই টাকার প্রফিট করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে সত্যি অজ্ঞদের জন্য খুবই কষ্টজনক একটা বিষয়। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না। একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, টাকা কামানোতে আসে সুখ শান্তি, অন্যের উপকারে আসে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকারে হচ্ছে সুপার হ্যাপিনেস। মোহাম্মদ ইউনূস মনে করেন, সবাই একেবারে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। নিজের কোনো মালিকানা রাখেননি, এরকম কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা। কোম্পানির কথা বাদ দেন, এনজিও ব্র্যাক দেখেন, মালিকানা ফজলে হাসান আবেদের পরিবারের। বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকেই রাখেননি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে এসব ব্যবসা নিজের মালিকানা রেখে ইজিলি মিলিয়নার হয়ে যেতে পারতেন, খুব ইজিলি। তার প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নার, মাল্টি বিলিয়নার, তিনি সেদিকে যাননি। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস কী? আমি নিশ্চিত এটাও অনেকে জানেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫,০০০ থেকে $1,00,000 মতো, কখনো আরও বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে। ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। 2024 সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির 3 জনের একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাক্রো 2026 ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে, যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি, যেন গ্রামীণ ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করে না যে এগুলোতে তার 1%ও শেয়ার নেই। উনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমতি পাননি। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো, উনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেত। উনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকার প্রেসিডেন্টও তার ভার্সিটিতে স্পিচ দিতে চলে আসতো, কিন্তু সেটা হতে দেয়া হয়নি, তাকে ইউনিভার্সিটি করতে দেয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত জানবেন আপনার মনে হবে দেশ ও জাতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজাইন করি না। একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি? আসুন যোগ্য ব্যক্তিকে সম্মান করতে শিখি।
সংগৃহীত পোস্ট। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।